দর্শক আমন্ত্রণ যমুনা এডেস্কে শুরুতেই আপনাদের জানিয়ে দেব নামগুলো। ভারতে সাইবার নিরাপত্তা অ্যাপ সঞ্চার সাথী ঘিরে উত্তেজনা, সরকার বাধ্যতামূলক ইনস্টলের নির্দেশ দেয়ায় বিরোধীদের তোপ, নজরদারির অভিযোগ। 19 দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করল যুক্তরাষ্ট্র। অভিবাসী ইস্যুতে সোমালিয়ার বাসিন্দাদের আবর্জনা আখ্যা দিলেন ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বাঁচল বিয়ের সুর, একযোগে 54 দম্পতির গণবিবাহ। ঐতিহ্যবাহী পোশাকে গান বাজনায় অংশ নেন গাজাবাসী। আমন্ত্রণ যমুনা এডেস্কে, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে নাবিলা সোহার সঙ্গে আছি। সরকারি এক অ্যাপ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ভারতে, যার নাম সঞ্চার সাথী। সাইবার নিরাপত্তা ভিত্তিক দাবি করে প্রত্যেক নাগরিকের স্মার্টফোনে অ্যাপটিকে বাধ্যতামূলকভাবে ইনস্টল করার নির্দেশ দেয় মোদী সরকার, যা ভালো চোখে নেয়নি বিরোধীরা। অ্যাপটির মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে আমজনতার ফোনে নজরদারির অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ, যার জেরে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্র সরকার। নাগরিকদের সাইবার নিরাপত্তার কথা বিবেচনা করে সম্প্রতি একটি অ্যাপ তৈরি করে ভারতের টেলিকম মন্ত্রণালয়। সঞ্চার সাথী নামের অ্যাপটির লক্ষ্য ছিল মোবাইল সাবস্ক্রাইবারদের সুরক্ষা দেয়া, সাইবার প্রতারণা সম্পর্কে সচেতন করা এবং সেই সাথে চুরি বা হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে সহায়তা করা। 28 নভেম্বর টেলিকম মন্ত্রণালয় থেকে দেশটির শীর্ষ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় সরকার, যার মধ্যে অ্যাপল, স্যামসাং, শাওমির মতো টেক জায়ান্ট ছাড়াও রয়েছে ওপো, ভিভোর মতো প্রতিষ্ঠান। নির্দেশনায় মোবাইল কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে প্রত্যেক স্মার্টফোনে সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল বা প্রিলোড করতে বলা হয়, যা গ্রাহক চাইলেও ডিলিট বা আনইনস্টল করতে পারবেন না। আর যেসব ফোন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেগুলোতেও অ্যাপটি ইনস্টলের নির্দেশ দেয় মন্ত্রণালয়। এই কাজে প্রতিষ্ঠানগুলোকে 90 থেকে 120 দিনের সময় বেঁধে দেয় বিজেপি সরকার, যা নিয়ে ক্ষুব্ধ বিরোধী দল। এই পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে কংগ্রেস। রাষ্ট্রীয়ভাবে নজরদারি চালানোর অভিযোগ করেছে তারা। সঞ্চার সাথী একটি গুপ্তচর বৃত্তির অ্যাপ। স্পষ্টতই এটি হাস্যকর। নাগরিকদের গোপনীয়তার অধিকার রয়েছে। সরকারকে না দেখিয়ে পরিবার এবং বন্ধুদের কাছে গোপনীয়ভাবে বার্তা পাঠানোর অধিকার সবারই থাকা উচিত। গণতন্ত্রকে ব্যাহত করার অনেক উপায় আছে মোদী সরকারের, এবং সঞ্চার সাথী অ্যাপটি SIR এর মতোই নাগরিকদের অধিকার খর্ব করার আরেকটি হাতিয়ার। অবশ্য কেন্দ্রের দাবি, সাইবার জালিয়াতি মোকাবিলার জন্যই এই পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। ফ্রড রোকনা, সিকিউরিটি করনা। যারা ভুল তথ্যের প্রচারণা চালায় তারা কখনোই বুঝতে পারবে না সঞ্চার সাথী কি। সরকার এর মাধ্যমে আপনার উপর নজর রাখতে চায় না। সঞ্চার সাথী আপনার বার্তা পড়তে পারে না, আপনার কল শুনতে পারে না এবং আপনার ব্যক্তিগত তথ্য লঙ্ঘন করতে পারে না। এর কাজ ব্যবহারকারীদের নিরাপত্তা দেয়া। প্রবল বিরোধিতার মুখে মঙ্গলবার মুঠোফোনে অ্যাপটি বাধ্যতামূলকভাবে ইনস্টলের সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকার। এই ইস্যুতে আপত্তি জানিয়েছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলও। জানুয়ারিতে চালু হওয়া সঞ্চার সাথী অ্যাপ এরই মধ্যে ডাউনলোড হয়েছে 50 লাখেরও বেশি বার। সরকারি তথ্যের দাবি, অ্যাপটি দিয়ে এখন পর্যন্ত 37 লাখের বেশি হারানো বা চুরি যাওয়া ফোন ব্লক করা সম্ভব হয়েছে। সংযোগ বন্ধ করা হয়েছে 3 কোটির বেশি ভুয়া মোবাইলের। অনিক রহমান, যমুনা নিউজ। 19 দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বন্ধ করা হয়েছে গ্রিন কার্ড এবং মার্কিন নাগরিকত্ব প্রক্রিয়াকরণের আবেদনও। জাতীয় ও জননিরাপত্তার উদ্বেগ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার প্রকাশিত এক স্মারকে বিষয়টি জানানো হয়। এই 19 দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান, সোমালিয়া সহ মিয়ানমার, কঙ্গো, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সুদান এবং ইয়েমেনের মতো দেশ। গেল জুনে এসব দেশের ওপর কঠোর বিধিনিষেধ, এমনকি প্রায় সম্পূর্ণ প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে বুরুন্ডি, কিউবা, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাম। পূর্বে এই দেশগুলো আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়েছিল।
আবার অভিবাসী ইস্যুতে বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমালিয়ার মানুষদের আবর্জনা আখ্যা দিয়েছেন তিনি। বলেছেন দুর্গন্ধ ছড়ায় দেশটি থেকে। সোমালিয়া থেকে আগত অভিবাসীরা যুক্তরাষ্ট্রের পরিবেশ নষ্ট করছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। কেবল তাই নয়, সোমালি মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরকে নিয়েও বলেছেন কটু কথা। জবাবে এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে ট্রাম্পের মানসিক চিকিৎসা প্রয়োজনের দিকে ইঙ্গিত দেন মিনেসোটার আইন প্রণেতা ইলহান। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী প্রচারণায় দীর্ঘদিন ধরেই টার্গেট সোমালিয়া। আরও একবার মার্কিন প্রেসিডেন্টের আক্রমণের লক্ষ্য হল দেশটি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সোমালিয়ার অভিবাসীদের একচোট নিলেন ট্রাম্প। বলেন, কিছুই নেই দেশটির, নাগরিকরা একে অপরকে খুন করে বেড়ায়, দুর্গন্ধ ছড়ায় দেশটি থেকে, এমন অপমানজনক মন্তব্যও করেন। এমন একটি দেশ যাদের কিছুই নেই, নাগরিকরা কেবল একে অপরকে খুন করে বেড়ায়। মিনেসোটার দিকে তাকালে দেখবো জায়গাটি নষ্ট করছে সোমালিয়ান, বিলিয়ন ডলার নিয়ে প্রতারণা করছে। তাদের অবদান শূন্য, আমাদের দেশে তাদের চাই না। মার্কিন কংগ্রেসের সদস্য সোমালি মার্কিন নারী ইলহান ওমরকে নিয়েও তির্যক মন্তব্য করেন ট্রাম্প। সোমালিয়ার অভিবাসীদের নিয়ে নিজ দেশে ফেরত যেতে বলেন মিনেসোটার আইন প্রণেতাকে। ইলহান ওমরকে আমি বলতে গেলে চিনিও না, কিন্তু বছরের পর বছর তাকে মার্কিন সংবিধান নিয়ে অভিযোগ করতে দেখেছি। ইলহান ওমর ও তার বন্ধুরা আবর্জনা। এসব আবর্জনা দেশে রাখলে ভুল হবে। তাদের যেখানে জন্ম হয়েছে সেখানেই ফিরে যাওয়া উচিত। আগে নিজেদের দেশকে ঠিক করুক, পরে আমেরিকা নিয়ে ভাবুক। এক্স হ্যান্ডেলে দেয়া বার্তায় ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাব দেন ইলহান ওমর। বলেন, মার্কিন প্রেসিডেন্টের তাকে ভুলতে না পারার সমস্যাটা ভয়ঙ্কর। ট্রাম্পের মানসিক সহায়তা প্রয়োজন বলেও ইঙ্গিত দেন। প্রথম সোমালি মার্কিনী হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রতিনিধিত্ব করছেন ইলহান ওমর। দেশটিতে অভিবাসীদের মধ্যে সোমালিয়ান কমিউনিটিতে দারিদ্র্য ও বেকারত্বের হার সবচেয়ে বেশি। এদের বড় অংশের বাস মিনেসোটায়। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। প্রতিরক্ষা ও বাণিজ্য বিষয়ে আলোচনায় বসতে দীর্ঘ 4 বছর পর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের সংক্ষিপ্ত সফরে চলবে ভারতকে জ্বালানি, মিসাইল সিস্টেম ও ফাইটার জেট রপ্তানি বিষয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন। ভারতের ওপর ফের মার্কিন শুল্কারোপের ঝুঁকি ও রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেই এই দ্বিপাক্ষিক আলোচনার সিদ্ধান্ত দুদেশের। দীর্ঘ 4 বছর পর আবারও ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। আগামী বৃহস্পতিবার দুদিনের সংক্ষিপ্ত সফরে নয়াদিল্লি পৌঁছাবেন প্রেসিডেন্ট পুতিন। মূলত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতেই রুশ প্রেসিডেন্টের এই সফর। জোরালো সম্ভাবনা রয়েছে একটি প্রতিরক্ষা চুক্তিরও। ভারতকে গুরুত্বপূর্ণ জ্বালানি, মিসাইল সিস্টেম ও ফাইটার জেট সরবরাহ বিষয়ে বিস্তর আলোচনা করতে এ দফায় মুখোমুখি বসবেন পুতিন মোদী। ভারতের অস্ত্র প্রযুক্তির পাশাপাশি অন্যান্য বহু ক্ষেত্রে রাশিয়া দীর্ঘদিন ধরে আমাদের নির্ভরযোগ্য সহযোগী। আমার মনে হয় না ট্রাম্পের শুল্কের হুঁশিয়ারির কাছে বিচলিত হয়ে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে রাশিয়াকে ফেলে যুক্তরাষ্ট্রকে বেছে নেবে ভারত। তবে দুদেশের সম্পর্কের মাঝে প্রধান বাধা রাশিয়া থেকে তেল আমদানির দায়ে ভারতের উপর আরোপিত মার্কিন শুল্ক। তার সাথে রয়েছে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানোয় রাশিয়ার উপর মার্কিনী ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা। ডোনাল্ড ট্রাম্পের লাগাতার হুঁশিয়ারির পরও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখে ভারত, যার জেরে গেল অগাস্ট মাসে ভারতের উপর অন্তত 50% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এত সব টানাপোড়েনের মধ্যেও ভাটা পড়েনি রুশ ভারত দ্বিপাক্ষিক নির্ভরশীলতায়। ফলস্বরূপ শুল্ক ও নিষেধাজ্ঞার বিপত্তি উপেক্ষা করে এ দফায় সফলভাবে দুপক্ষের মাঝে প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তির বিষয়টি নিশ্চিত করতে ভারত সফরে আসছেন প্রেসিডেন্ট পুতিন। সম্ভবত SU-57 এর চুক্তিতে রাশিয়ার সাথে সম্মত হতে যাচ্ছে ভারত, কারণ আমাদের প্রতিবেশীদের মধ্যে শুধুমাত্র চীনের কাছে এমন 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট রয়েছে যেগুলো পাকিস্তানের কাছে বিক্রয় করতে পারে দেশটি। এর পাশাপাশি মস্কোর সাথে শ্রমিক আদান প্রদান চুক্তি করতে যাচ্ছে ভারত, যা এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতীয় বিমান বাহিনীর অন্যতম শক্তি রাশিয়া নির্মিত অত্যাধুনিক ফাইটার জেট সুখোই 30। ভারতীয় 2 কর্মকর্তার তথ্যের ভিত্তিতে জানা গেছে, এবার ভারতকে নিজেদের সবচেয়ে উন্নত SU-57 ক্রয়ের প্রস্তাব দিতে যাচ্ছে রাশিয়া। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি দিল্লি।
23তম ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বার্ষিক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রধানের সাথে আরও থাকবেন দেশটির প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান জাইবার ব্যাংকের প্রতিনিধিরা। এছাড়াও রুশ অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠানের পাশাপাশি আলোচনায় আরও থাকবেন নিষেধাজ্ঞাপ্রাপ্ত 2 জ্বালানি সংস্থার প্রধান নির্বাহীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইন। ইউক্রেনের সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। দাবি করা হয়েছে অস্ত্রাগার, ঘাঁটি ও কমান্ড সেন্টার ধ্বংসের। বিপরীতে কিয়েভের দাবি কুপিয়ানস্কে রুশ সেনাদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে জেলেনস্কি বাহিনীর। এদিকে জাপোরিঝিয়ায় আরও 2টি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। পূর্বাঞ্চলীয় পোক্রোভস্ক নিয়ন্ত্রণে নেয়ার একদিনের মাথায় এমন দাবি মস্কোর। অবশ্য বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে জেলেনস্কি প্রশাসন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে সুবিধা করতে পারবে না ইউরোপীয়রা, কারণ ইউক্রেনে অভিযানের তুলনায় কয়েক গুণ শক্তিমত্তা দিয়ে মাঠে নামবে মস্কো। এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, মস্কো সরাসরি লড়াই না চাইলেও শান্তি প্রক্রিয়ার বিরোধী ইউরোপীয়রা। মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইচ্ছাকৃতভাবে অযৌক্তিক আবদার জুড়ে দিয়েছে ইউরোপীয়রা, যা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। শান্তির জন্য ইউরোপীয়দের কোনো এজেন্ডা নেই, তারা যুদ্ধের পক্ষে। তারা এমন দাবি করে যা রাশিয়ার জন্য অগ্রহণযোগ্য। এরপর আমাদের উপর দায় চাপানো তাদের লক্ষ্য। আমরা ইউরোপের সাথে লড়াইয়ের পরিকল্পনা করছি না, শতবার একথা বলেছি। তবে তারা যদি হঠাৎ যুদ্ধের সিদ্ধান্ত নেয় আর তা শুরু করে, আমরা প্রস্তুত। আর তা ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের মতো এত ছোট পরিসরে হবে না। তখন কিন্তু আলোচনার সুযোগও থাকবে না। ইউক্রেনের দখলকৃত ভূমির বিষয়ে ছাড় দিতে রাজি নয় রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সাফ জানিয়ে দিয়েছে মস্কো। বিস্তারিত না জানালেও ক্রেমলিন নিশ্চিত করেছে যুদ্ধ বন্ধে চুক্তির বিষয়ে খুব কাছাকাছি পৌঁছানো যায়নি। তবে মার্কিন প্রস্তাবের কয়েকটি ইস্যুতে সমঝোতা হয়েছে বলেও জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা হিসেবে দফায় দফায় আলোচনার পর রাশিয়া সফরে মার্কিন প্রতিনিধি দল আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। টানা 5 ঘন্টার আলোচনা পেরিয়ে যায় মধ্যরাত। রাশিয়া বলছে, মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পরও প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধ বন্ধ ইস্যুতে কোনো ব্রেক থ্রু নেই। কিছু পয়েন্টে সম্মতি জানালেও মূল ইস্যুতে বিভাজন রয়েই গেছে। বিশেষ করে দোনেস্ক ও লুহানস্ক সহ ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো নিয়ে ছাড় দিতে রাজি নয় মস্কো। খুব গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে। খসড়া প্রস্তাব নিয়ে কথা বলেছি, কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, অনেক ইস্যুতে সমালোচনাও করেছি। আলোচনার বিষয়ে এখনই কিছু জানানো হবে না। তবে চুক্তির বিষয়ে খুব বেশি অগ্রগতি হয়নি। অনেক বিষয়ে কাজ করতে হবে। ওয়াশিংটন মস্কো যোগাযোগ অব্যাহত থাকবে। গভীর রাতে শেষ হওয়া বৈঠকের পর উইটকফ ও কুশনারের গন্তব্য নিয়ে জানা যায়নি। আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকেও কিছু জানানো হয়নি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বাঁচল বিয়ের সুর। মুহূর্তের জন্য ধ্বংসস্তূপে শোনা গেল নতুন জীবনের ধ্বনি। গাজায় একযোগে অনুষ্ঠিত হলো 54 দম্পতির গণবিবাহ। ঐতিহ্যবাহী পোশাক আর বাজনার তালে অংশ নেন গাজাবাসী। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি মানবিক সংস্থা নেয় এই উদ্যোগ। নবদম্পতিদের দিয়েছে প্রয়োজনীয় সহায়তাও। বোমা বিস্ফোরণ কিংবা গোলাগুলি নয়, দীর্ঘদিন পর বিয়ের বাজনা শুনল ফিলিস্তিনিরা। আয়োজন দেখে বোঝার উপায় নেই এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার। 2.5 বছরের আগ্রাসনের পরও হাসি মুখে নতুন জীবন শুরু করছে খান ইউনিসের 54 দম্পতি। ধ্বংসস্তূপের মাঝেই বসে বিয়ের আসর। সাদা, লাল আর সবুজে মেশানো ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক পরে মঞ্চে বসেন বর কনে। বসে প্রসিদ্ধ বাদ্যযন্ত্রের গানের আসরও। সবকিছুর পরও আমরা নতুন জীবন শুরু করছি। আল্লাহ চাইলে এই যুদ্ধের এখানেই অবসান ঘটবে। বিশ্বের অন্য সবার মতো সুখী হতে চাই। কয়েক বছর ধরে চলা ভোগান্তির পর এই বিবাহ অনুষ্ঠান কিছুটা স্বস্তির মুহূর্ত এনে দিয়েছে। এত শোকের পর আনন্দ অনুভব করা খুব কঠিন। আল্লাহ চাইলে আবার সবকিছু গড়ে তুলব।
ফিলিস্তিনি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ আচার বিবেচনা করা হয় বিবাহকে, যা যুদ্ধ চলাকালে দেখাই যায়নি। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সংস্থা আল ফারেজ আল শাহিমের উদ্যোগে সম্প্রতি আবারও বিয়ের আয়োজন হয় উপত্যকায়। পাশাপাশি নবদম্পতিদের অর্থ এবং প্রয়োজনীয় সহায়তা দিয়েছে সংস্থাটি। অনিক রহমান, যমুনা নিউজ। জার্মান সেনাবাহিনীর অস্ত্রের চালান থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ চুরির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর বুর্গে একটি ডেলিভারি লরি থেকে চুরি হয় প্রায় 20,000 রাউন্ড গোলাবারুদ। বিষয়টি নিশ্চিত করেছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদ মাধ্যমগুলোর দাবি, হোটেলের পার্কিংয়ে থাকা চালানের ট্রাক থেকে চুরি যায় সরঞ্জামগুলোর মধ্যে পিস্তলের প্রায় 10,000 রাউন্ড গুলি এবং অ্যাসল্ট রাইফেল প্রশিক্ষণের 9,900 রাউন্ড গোলা বারুদ ট্রাকে পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষের। আগেও জার্মানির একটি রাজ্যে পুলিশের জন্য রাখা গোলা বারুদ চুরি হওয়ার ঘটনা ঘটে। ভয়াবহ বন্যা ভূমিধসে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1300। 3 দেশে নিখোঁজ 1000-এর বেশি মানুষ। এর মধ্যে শুধু ইন্দোনেশিয়াতে এই মৃতের সংখ্যা 750। সবচেয়ে দুর্যোগ কবলিত সুমাত্রা দ্বীপে ঠিকমতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। তা করা গেলে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে 2018 সালের পর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি। এদিকে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসজনিত কারণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 410 জনে। দেশটির প্রায় 350 বাসিন্দার এখনও কোনো হদিস মেলেনি। অপরদিকে দুর্যোগে থাইল্যান্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 181 জনে। দেশটির প্রায় 40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। প্রাণ বাঁচতে কখনো টেবিল, কখনো ওয়াশিং মেশিন, এমনকি কখনো জানালার কার্নিশে বসেছিলেন টানা 48 ঘন্টার বেশি সময়। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ঘুটঘুটে অন্ধকারে অসহায়ের মতো নিজের 8 সদস্যের পরিবার নিয়ে কোনো মতে বেঁচেছিলেন থাইল্যান্ডের বন্যা বিপর্যস্ত এক বাসিন্দা। দেশটির 300 বছরের ইতিহাসের ভয়াবহতম বন্যার সাথে লড়াই করে ফিরে তুলে ধরলেন নিজের অভিজ্ঞতা। লন্ডভন্ড পুরো বাড়ি, নেই বিদ্যুৎ। এরই মাঝেই মোমবাতি হাতে নিস্তব্ধ বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন থাইল্যান্ডের বন্যায় বিপর্যস্ত নারী আমফর্ন। গেল 300 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহতম বন্যায় বিপর্যস্ত এশিয়ার দেশ থাইল্যান্ড। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাতিয়াই শহর। সেখানে 8 জনের পরিবার নিয়ে বাস করেন আমফর্ন। বন্যার সময় আটকা পড়েন নিজ বাড়িতেই। দোতলা বাড়ির পুরোটাই পানির নিচে তলিয়ে যায়। 48 ঘন্টারও বেশি সময় কখনো আসবাবপত্র, আবার কখনো জানলার কার্নিশে ঝুলে প্রাণে বেঁচে থেকেছে এই পরিবার। আমাদের ছোট মেয়েটি বারবার জিজ্ঞেস করছিল আমরা মরে যাব কিনা। আমি তাকে একসাথে বেঁচে থাকার আশ্বাস দিয়ে গেছি। পুরোটা সময় পানি আর না বাড়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে গেছি। পানি থেকে বাঁচতে অনেক সময় জানালার কার্নিশে বসে পা উপরে তুলে রেখেছি আমরা। মাঝে মধ্যে বাড়ির পাশ দিয়ে সাহায্যকারী নৌকা যেতে দেখে দোতলায় আটকা থাকায় তাদের চিৎকার বাঁচার আকুতি পৌঁছায়নি উদ্ধারকারীদের কান পর্যন্ত। পানি বাড়তে থাকলে বাঁচার চিন্তা বাদে আর কিছুই ভাবতে পারছিলাম না আমরা। বাড়ির জিনিসপত্র আবার কেনা যাবে, কিন্তু প্রাণ হারালে তা আর ফেরত পাওয়া যাবে না। তাই সব চিন্তা বাদ সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টাই চালিয়ে যাচ্ছিলাম। চলমান বন্যা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুকুল চার্নভিরাকুল। এরই মাঝে পদ থেকে অপসারণ করা হয়েছে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাতিয়াইয়ের জেলা প্রধানকে। পাশাপাশি বদলি করা হয়েছে অঞ্চলটির পুলিশ প্রধানকেও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভেনেজুয়েলার সাথে উত্তেজনার মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলের শক্তিমত্তা দেখিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। মঙ্গলবার পানামার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। পানামায় পুলিশ, বিমান, নৌবাহিনী এবং সীমান্তরক্ষী 25 জনের সাথে অংশ নেয় যুক্তরাষ্ট্রের 25 মেরিন সেনা। মূলত এই মহড়ার মধ্য দিয়ে উষ্ণমণ্ডলীয় জঙ্গলে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করতে চাইছে মার্কিন সেনারা। আর মাদক পাচার বিরোধী লড়াইয়ে নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি পানামার লক্ষ্য। ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনার সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই, বরং পানামার সঙ্গে বিদ্যমান সহযোগিতা চুক্তির আওতায় এই পদক্ষেপ, এমন দাবি মার্কিন বাহিনীর। পানামা খাল সুরক্ষার লক্ষ্যে চলতি বছর দেশটির সাথে বেশ কয়েকটি অনুশীলনে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্যানম্যাক্স আলফা 2025-এর অংশ এগুলো। 1 দশক আগে নিখোঁজ হওয়া বিমানের পুনরায় অনুসন্ধান শুরু করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স।
বোয়িং 777 বিমানটি 2014 সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। এ সময় বিমানটিতে 22 জন ক্রু এবং 227 জন যাত্রী ছিল। এরপর থেকে বিমানটির জন্য একাধিক অনুসন্ধান অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে অনুসন্ধান। বুধবার মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে 55 দিনের জন্য অভিযান পুনরায় শুরু করবে অনুসন্ধান সংস্থা ওশান ইনফিনিটি। এর আগে সংস্থাটি 2018 সাল পর্যন্ত বিমানটির জন্য অনুসন্ধান চালিয়েছিল, কিন্তু উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ খুঁজে পায়নি। সমুদ্রতলে উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ খুঁজে বের করতে পারলে ওশান ইনফিনিটিকে $70 মিলিয়ন প্রদানের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার। ক্যাবিনেট মিটিংয়ে ঘুমিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাবিনেট সদস্যরা একের পর এক দীর্ঘ বক্তৃতা দিচ্ছেন আর চেয়ারে হেলান দিয়ে আধ বোঝা চোখে বসে আছেন ট্রাম্প। কখনো কখনো পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে চোখ। দেখে মনে হচ্ছিল আর একটু হলেই স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমাবেন তিনি। মঙ্গলবার অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে টেলিভিশনের একটা ক্যামেরা সব সময় তাক করেছিল ট্রাম্পের দিকে। এ সময় ক্যামেরায় ধরা পড়ে জেগে থাকতে বেশ বেগ পেতে হচ্ছিল প্রেসিডেন্টকে। সম্প্রতি ট্রাম্পের কর্মশক্তি নিয়ে কটাক্ষ করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এর সমালোচনা করে ক্যাবিনেট মিটিংয়ে ডাক দেন তিনি। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা ডেস্কের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।